গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমান অন্তর্বর্তী সরকারকে মেরুদণ্ডহীন এবং সবচেয়ে দুর্বল বলে মন্তব্য করেছেন। রাজধানীতে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, এ সরকার নিজের কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারছে না, বরং বিএনপির দিকে চেয়ে থাকে। তিনি জানান, স্বাধীনতার পর এত বড় সমর্থন নিয়ে ক্ষমতায় আসা আর কোনো সরকার ছিল না, তবুও তারা নীতিগত কোনো অবস্থান নিতে পারছে না। নূরের মতে বিএনপি এবং জামায়াতের সমর্থন থাকলেও সরকার সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব থেকে পিছিয়ে গেছে এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপির মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সিভিল সোসাইটির ভূমিকাও সমালোচনা করেন এবং বলেন, এরশাদ আমলে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ উদ্যোগ সিভিল সোসাইটির বিরোধিতায় বাস্তবায়ন হয়নি, আর বর্তমান সরকারের আমলে 18 জন বিচারকের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব নেয় এবং শক্ত অবস্থান নেয়। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে এবং আহত হয়েছেন 130 জনের বেশি। ল্যান্ডমাইন বিস্ফোরণের পর সংঘর্ষ শুরু হলে দুই দেশের সেনারা পাল্টাপাল্টি হামলা চালায়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কয়েকজন বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য হতাহত হয়েছেন এবং একটি পেট্রোল পাম্প সহ বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। অপরদিকে কম্বোডিয়াও জানায় তাদের নাগরিক এবং সৈন্যদের হতাহতের ঘটনা ঘটেছে এবং একটি বৌদ্ধ মন্দিরে ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় থাইল্যান্ড সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন জারি করা হয়েছে এবং দুই দেশ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই উত্তেজনা কমাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে পুরনো সিস্টেম এবং আইনে বাংলাদেশ আর চলতে পারে না। মৌলভীবাজারে পথসভায় তিনি বলেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। অভ্যুত্থানের পর দেশের অগ্রগতির পথে নানা শক্তি কাজ করছে, তবে পুলিশ হত্যার দায় ছাত্র জনতার উপর চাপানোর অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, 3 আগস্ট এক দফা কর্মসূচিতে তারা স্পষ্ট করে বলেছেন তাদের আন্দোলন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এবং যে দমন নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছেন। তার বক্তব্যে ফ্যাসিস্ট রাষ্ট্র এবং বাহিনীর বিরুদ্ধে অবস্থানের বিষয়টি উঠে আসে। শহরের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পথসভায় পরিণত হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন ফাহাদ আলম এবং বক্তব্য রাখেন আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকার ভয়াবহ মানবিক সংকট এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে বিশ্ব বিবেকের জন্য এক নৈতিক সংকট হিসাবে অভিহিত করেন। অ্যান্তোনিও গুতেরেস বলেন, সহানুভূতি এবং মানবিকতার অভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নির্লিপ্ত অবস্থানে রয়েছে। গাজায় খাদ্য এবং পানির সংকটে লাখো মানুষ দুর্দশায় পড়েছে, বিশেষ করে শিশুরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সীমিত ত্রাণ ব্যবস্থার নিয়ন্ত্রণ এখন জিএইচএফ এর হাতে, যেটি নিয়ে জাতিসংঘ সহ অনেক সংস্থা উদ্বিগ্ন। অ্যান্তোনিও গুতেরেস জানান, শুধু কথা বলে ক্ষুধার্ত শিশুর পেট ভরানো যায় না। তিনি আরও বলেন, মানবিক সহায়তা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। রেড ক্রস প্রেসিডেন্ট জানিয়েছেন, গাজায় অনেক মানবিক কর্মীও খাদ্য এবং বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন। জাতিসংঘ দ্রুত মানবিক সহায়তা সম্প্রসারণে প্রস্তুত রয়েছে এবং অ্যান্তোনিও গুতেরেস স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং বাধাহীন ত্রাণ প্রবেশের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটি জগা খিচুড়ি অবস্থা চলছে।
এবং মানুষ আনুপাতিক নির্বাচন বোঝে না, অথচ কিছু দল এই পদ্ধতির পক্ষে কথা বলছে, অথচ নিজেরাই জানে না এটা কি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না এবং জাতি এখন ক্লান্তিকালে রয়েছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, আইন ব্যবস্থা সহ সবকিছু নষ্ট করেছে এবং দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক দলের কাঠামো ধ্বংস করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2016 সালে রাষ্ট্র মেরামতের জন্য ভিশন 2030 দিয়েছেন এবং তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন, যা দিয়ে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। তিনি বলেন, সংস্কার একটি প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং পুলিশকে ঘুষ না খাওয়ার উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি আমলাতন্ত্রকে উন্নয়নের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য। যুক্তরাজ্যের 221 জন সংসদ সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি চিঠি দিয়েছেন। তারা বলেছেন, যদিও যুক্তরাজ্য এককভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে না পারলেও স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী বার্তা পাঠাতে পারে। এমপিরা জাতিসংঘের আসন্ন সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের স্পষ্ট রূপরেখা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নীতিগত সমর্থন প্রদান করলেও এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ঘোষণা দিয়েছে 2025 সালের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত একটি বৃহত্তম পরিকল্পনার অংশ হওয়া উচিত, যা অঞ্চলটিতে স্থায়ী শান্তি নিশ্চিত করবে। তার সরকার এবং মিত্ররা এখন শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান করছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে, যেখানে বাস, বিমান, মানুষের মতো রাষ্ট্রেরও ফিটনেস নেই। তিনি বলেন, আমরা এখন রাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পারি না। আমাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রকে সংস্কার করে উপযুক্ত করে তোলা। সুনামগঞ্জে আলফাত স্কয়ারে আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, রাস্তায় যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতেই এই রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিতে হবে। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছে। পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঞ্চলের মুখ্য সংগঠক এবং জেলা পর্যায়ের নেতা কর্মীরা, যারা জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সমাবেশে বক্তারা জানান, ফিটনেসবিহীন এই রাষ্ট্রকে বদলে দিতে হলে সবার আগে চাই নতুন নেতৃত্ব, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এজন্যই এনসিপি দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে মানুষের মনোভাব বুঝে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছে এবং এই যাত্রায় তারা জনগণের সক্রিয় অংশগ্রহণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গাজা উপত্যকায় শনিবার একদিনে 100টিরও বেশি স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনুসে 36তম ডিভিশন সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের নামে অভিযান আরও বিস্তৃত করেছে। একই সাথে পশ্চিম তীরের বেথলেহেম এবং জেরিকোটে অবস্থিত স্থাপনকারীরা হামলা চালিয়ে জমি, সম্পত্তি এবং গবাদি পশু লুট করেছে। স্থানীয় বেদুইন অধিকার কর্মীরা বলেছেন, অবৈধ ফাঁড়ি থেকে বসতি স্থাপনকারীরা এসব হামলা চালাচ্ছে। বেথলেহেমের বেইত ফাজ্জারে একজন ফিলিস্তিনি নিহত হওয়ার পর সেখানে নতুন অভিযান শুরু হয়। পশ্চিম জেনিনের বুরকিন শহরেও অভিযানের খবর পাওয়া গেছে, যেখানে বাড়িঘরে লুটপাট হয়েছে। গাজার হাসপাতাল সূত্র জানায়, ভোর থেকে 25 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 13 জন ছিলেন ত্রাণ প্রার্থী। উত্তর গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষের উপর হামলায় বহু আহত হয়েছেন। এসব ঘটনায় গাজা এবং পশ্চিম তীর জুড়ে পরিস্থিতি আরও মানবিক সংকটময় হয়ে উঠেছে।